যখন নিজেরা নিজেরা মারামারি করে সেখানে ক্রোধ দেখানো যায়, নিষ্ঠুরতা দেখানো যায়, কিন্তু সাহস দেখানোটা খুব সাধারণ বিষয় নয়। তো কাজেই ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, যুদ্ধের বীরত্ব, যুদ্ধের আত্মত্যাগ, ওটা আলাদা একটা ইতিহাস। ওটার সঙ্গে কখনো কোনো জিনিসের তুলনা করা যাবে না। আবার ২০২৪ সনে আগস্ট মাসে, জুলাই মাসে আমরা যে সাহস দেখিয়েছি, এটার সঙ্গে বাংলাদেশের অপর গণ অভ্যুত্থান কিংবা গণজাগরণ কিংবা গণবিপ্লব কোনোটারই তুলনা করা যাবে না। এটা একটা ব্যতিক্রম, যেখানে একেবারে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা নেমে এসেছিল রাস্তায়, মাধ্যমিকের ছেলেরা রাস্তায় নেমে এসেছিল, তারপর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অকাতরে প্রাণ দেওয়ার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল। আর আমরা যারা ভীরু, আমরা যারা মধ্যম বয়সী, আমরা ঘরের মধ্যে থেকে এই দৃশ্যগুলো দেখেছি এবং বলেছি এও কি সম্ভব? কিন্তু সেই অসম্ভবটি সম্ভব হয়ে গেছে। এখন যারা বিপ্লব করেছেন, তাদের আসলে যখন বিপ্লব করেছেন তখন তাদের কোনো ধান্দাবাজি ছিল না, কিংবা বিপ্লবের মূল চেতনা থেকে শুরু করে দীর্ঘদিন ধরে যারা এরকম একটা বিপ্লব হোক এই জন্য অন্তরালে কাজ করে গিয়েছেন, নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন, নির্ভয়ে কাজ করে গিয়েছেন, তারা কখনোই বিপ্লব থেকে কোনো সুফল পাবেন এটা তাদের যাকে বলা হয় মানে টার্গেটের মধ্যে ছিল না। অনেকে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আওয়ামী লীগ দ্বারা, অনেকে অপমানিত হয়েছিলেন, অনেকে ক্ষতিগ্রস্ত হননি, অপমানিত হননি, কিন্তু তাদের মনে হয়েছে যে এই দেশটি ওভাবে আসলে চলতে পারে না, আওয়ামী লীগের বিরোধিতা করা উচিত। তো কাজেই একটি শক্তিশালী রেজিমের বিরুদ্ধে ১৫ বছর ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি অনেক ভিক্ষুককে আমি দেখেছি শেখ হাসিনাকে গালি দিতে। রিক্সাওয়ালা অকথ্য ভাষায় গালি দিয়েছে, ঠেলাওয়ালারা গালি দিয়েছেন, তারা তার মৃত্যু কামনা করেছেন, আওয়ামী লীগের পতন কামনা করেছেন। তো এভাবে পুরো সমাজ যখন ধূমায়িত হয়েছে, অগ্নিগর্ভ হয়েছে, আর সেই অগ্নিগর্ভের সঙ্গে যখন ছাত্ররা তাদের মন, মেধা, মানসিকতা যুক্ত করে রাজপথে দাঁড়িয়ে গেছেন, অমনি একটা বিপ্লব হয়ে গেছে। তো যা হোক, এখন সেই বিপ্লবের যে পরবর্তী সময়, এটিতে অন্যান্য দেশে যা হয়, আমাদের দেশে কিন্তু ঠিক একই ঘটনাই ঘটছে। এটি নিয়ে হতাশার কিছু নেই। আপনি গিয়ে দেখুন, ইরানে যে বিপ্লব হয়েছিল আয়াতুল্লাহ খমেনির অধীন, এই বিপ্লবের পরপরই আমেরিকার সঙ্গে অনেকগুলো সংঘর্ষে মানে ইরান জড়িয়ে পড়েছিল। এরপর দেশের অভ্যন্তরে নানা রকম বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, খুনোখুনি থেকে শুরু করে এহেন অপরাধ নেই সামাজিক এবং রাজনৈতিক বিপ্লব উত্তর ইরানে ঘটেনি। তারপর ধরুন একটা বিপ্লব হয়েছে বা একটা যুদ্ধ হয়েছে রাশিয়াতে, সোভিয়েত ইউনিয়নে, রাশিয়াতে দুবার। সেটা হলো যখন গর্বাচেপের পতন হলো তখন একবার, আর যখন জারের পতন হলো এবং রুশ বিপ্লব হলো। পুরো সময়টিকে স্ট্যাবল করতে ৫ থেকে ৬ বছর, ৭ বছর সময় লেগেছে, পুতিন না আসা পর্যন্ত। আসলে রাশিয়ার যে রাজনীতি, এটি স্ট্যাবল হয়নি, ভীষণ রকম সমস্যা সংকুল ছিল। বরিস ইয়েলসিনের কথা আপনাদের মনে আছে, প্রচন্ড রকম সমস্যার মধ্যে তিনি ছিলেন। তো একইভাবে যদি আপনি ফ্রেঞ্চ রেভলিউশন, সবচেয়ে পৃথিবীর নামকরা রেভলিউশন, সেখানে সমস্যা ছিল প্রায় ৭-৮ বছর, নেপোলিয়ন না আসা পর্যন্ত তাদের মধ্যে ঐক্য আসেনি। তো সেই দিক থেকে বাংলাদেশের যে সমস্যা, এটি পৃথিবীর অন্যান্য দেশের মতোই হচ্ছে এবং এভাবেই সচরাচর হয়। এখন আমরা যারা অস্থির প্রকৃতির এবং বাঙালির মধ্যবিত্ত সমাজের সকল চরিত্র যেটা আমাদের মধ্যে আছে, অন্যের সমালোচনা করা, খুব সহজে অধৈর্য হয়ে পড়া, আমি ভালো সব খারাপ, যা কিছু আছে আমাকে দাও, কিন্তু আমি যে চাই কথা বলবো না, আমাকে জোর করে তোমাকে দিতে হবে, এরকম যে অভ্যাস আমাদের বাঙালি মধ্যবিত্ত সমাজে রয়েছে, এর কারণে কি হচ্ছে, এই বিপ্লব উত্তর বাংলাদেশে, সরি, এর ফলে এই বিপ্লব উত্তর বাংলাদেশে এমন সব সমস্যা হচ্ছে যেগুলো আমরা বলছি হায় হায় কি হলো, এর জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম? কিন্তু আমরা তো কজনে রক্ত দিয়েছি, যারা রক্ত দিয়েছে তারা তো কোনো অভিযোগ করছেন না। কিন্তু আমরা যারা ঘরে বসে তামাশা দেখেছি, দোয়া করেছি বা বদদোয়া করেছি, এখনই তারা হাপিক টেস্ট করছে, হায় হায় কি হলো, যেই লাউ সেই কধু, তারপরে আগের জমানাই ভালো ছিল, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। তো এই যে আমাদের যে অস্থিরতা, এই অস্থিরতার কারণে এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন
তারা প্রতি মুহূর্তে তারাও বাঙালি। তাদের মধ্যেও বাঙালির যে স্বভাব এটি রয়েছে। বাঙালি কি করে? রাস্তা দিয়ে হাঁটে এবং সে কখনোই মনোযোগ নিয়ে হাঁটে না। সারা দুনিয়া সে দেখবে। রাস্তায় হাঁটতে গিয়ে বাঙালি এবং সারা দুনিয়া নিয়ে সে চিন্তা করবে। চিন্তা করতে গিয়ে সে কখনো আল্লাহ কি করে সেগুলো নিয়ে চিন্তা করে, ফেরেশতারা কি করেন সেগুলো নিয়ে চিন্তা করে, তার দুই ঘাড়ে দুই ফেরেশতা বসে আছে সেটি নিয়ে চিন্তা করে। প্রেম যারা করে তারা প্রেমিকাকে নিয়ে চিন্তা করে, ঘর সংসার বাজার এসব নিয়ে চিন্তা করে, ঘুষ কিভাবে খেতে হবে, কার কোন জায়গাতে খোঁচা দিতে হবে, এসব জিনিসগুলো তারা অহরহ চিন্তা করে। আর রাস্তার চারিদিকে দেখতে থাকে, কে হাসে কে কাঁদে, ডানে কে গেল বামে কে গেল পিছনে কি গেল, মানে বারবার সে শুধু পেছনে তাকাবে, কোনো শিয়াল এলো কিনা, বাঘ এলো কিনা, সামনের দিকে তাকাবে কি হচ্ছে। কিন্তু যে কাজটি করে সেটা হলো তার পা যেখানে রাখে জমিনের দিকে সে তাকায় না। ফলে কি হলো, কখনো গর্তের মধ্যে পড়ে ঠ্যাং ভাঙে, কখনো মনুষ্য বিষ্ঠা, কখনো পশুর বিষ্ঠা এগুলো পাড়া দিয়ে একেবারে রীতিমতো 1 ঘন্টা গালাগালি করবে। এ কোনো মানুষ হলো? রাস্তার মধ্যে এভাবে কেউ মলত্যাগ করে? আমার মতো ভদ্রলোক এখানে পাড়া দিতে বাধ্য হয়ে গেলাম। কিংবা একটা কুকুরের বিষ্ঠা, সে পাড়া দিয়ে কুকুরকে বাপমা তুলে গালাগালি করলো, সেই আর ভাষায় গালাগালি করলো যে এভাবে রাস্তার মধ্যে কোন কুকুর মলত্যাগ করে, এদের কি ভদ্রতা বলে কিছু নেই? এই হলো বাঙালির যে চিরায়ত স্বভাব। তো সেই স্বভাবের কারণে আমরা প্রধানমন্ত্রী হই, প্রধান উপদেষ্টা হই, তো কিংবা আমরা সাধারণ জনগণ হই, আমরা সারা দুনিয়া দেখি কিন্তু জমিন দেখি না। এর ফলে কি হলো, যারা প্রশাসনে আছেন এই মুহূর্তে তাদের কি করণীয় এটা বাদ দিয়ে তাদেরকে নিয়ে কে সমালোচনা করছে, কে কি বলছে, এগুলোর দিকে তাদের ভীষণ রকম মনোযোগ। তারপর হলো তারা বর্তমানে কি অবস্থায় দিন কাটাচ্ছে, আজকের দিনে কি করণীয় সেগুলো নিয়ে চিন্তা না করে তারা যখন ক্ষমতা হারিয়ে ফেলবে তখন আওয়ামী লীগ তাদের সাথে কেমন করবে, বিএনপি তাদের সঙ্গে কেমন করবে, বা কোনো কারণে যদি প্রতি বিপ্লব হয়, দ্বিতীয় বিপ্লব হয়, তাদের সেই টেনশনে দেখা যাচ্ছে সারা বছর যদি কোনো মানুষ কোষ্ঠকাঠিন্য দ্বারা আক্রান্ত থাকে, এখন ক্ষমতাধর অনেক লোককে দেখবেন যে তাদের সবারই এমন সিরিয়াস কোষ্ঠকাঠিন্যের মতো অবস্থা হয়েছে, আপনি তাদেরকে কাতুকুতু দিয়েও হাসাতে পারবেন না, হাসি তাদের উড়ে গিয়েছে। তো যেখানে হাসি নেই, যেখানে আনন্দ নেই, সেখানে কর্ম হয় না। যেখানে আতঙ্ক থাকে, ভয় থাকে, সন্দেহ থাকে, সেখানে আর যাই হোক না কেন শুভ কোনো কিছু হয় না। তো যেটা বলছিলাম সেটা হলো, যারা আশঙ্কা করছেন বা যারা ভয় দেখাচ্ছেন প্রতি বিপ্লব হবে, তারপর দ্বিতীয় বিপ্লব হবে, আসলে কোনো কিছুই হবে না। মানে হঠাৎ করে দেখবেন যে কিছু পরিবর্তন হয়েছে, আমরা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিয়েছি, কোনো পরিবর্তন হলে আমরা তাকে মেনে নেব। ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি ক্ষমতা থাকে আমরা তাকে নমস্য করব, আর তিনি যদি দুর্বল অবস্থায় পৌঁছে যান তার 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য আমরা একেবারে ঝাঁপিয়ে পড়ব, এবং এটাই বাঙালির স্বভাব। কাজেই পৃথিবীর অন্য দেশের মতো প্রতি বিপ্লব করা, দ্বিতীয় বিপ্লব করার জন্য যে হিম্মত দরকার, পরিকল্পনা দরকার, সাহস দরকার, এটি সচরাচর আমাদের দেশে হয় না। আমাদের দেশে দুর্ঘটনা হয়। এই যে আমাদের জাতীয় জীবনে অনেক পরিবর্তন, বড় বড় পরিবর্তন, এটিও দুর্ঘটনাবশত। বাইরের চাল থাকে, কূটনৈতিক চাল থাকে, নানা রকম ছলাকলা থাকে। এই ছলাকলার কারণে আমরা অনেকে ক্ষমতা হারাই এবং ছলাকলার কারণেই অনেকে ক্ষমতায় বসি। 91 থেকে এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছেন তারা খুব আশ্চর্য হয়ে জয়লাভের পরে চিন্তা করেছেন যে জয়লাভ আমাদের হলো কি করে। 91, 96, 1, এমনকি 11, তারপরে 2008-এর নির্বাচন, 2014, 2018, 2024, মানে সবগুলো নির্বাচন, সব ক্ষেত্রেই যারা বিজয়ী হয়েছেন তারা বিজয় লাভের পর চিন্তা করেছেন যা এও কি সম্ভব, এভাবে কি করে বিজয়ী হলাম। ফলে বিজয়ের আনন্দ তারা অনুভব করতে পারেননি। এর কারণ হলো পেছনে অনেক কনস্পিরেসি ছিল, সব ক্ষেত্রে আনএক্সপেক্টেড অনেক কিছু ঘটেছে। আর যারা পেয়েছেন ওই প্রাপ্তির পেছনে তাদের একনিষ্ঠ শ্রম, এবং আমরা পাবই শতভাগ নিশ্চয়তা কখনই ছিল না।